আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ ফার্স্ট ইয়ারের সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এসেছি প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের ক্লাস নিয়ে। আমরা এর আগে ফাইন্যান্সের বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে আমরা এর দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব। আমাদের দ্বিতীয় অধ্যায়টা ছিল স্বল্পমেয়াদী অর্থায়ন বা শর্ট টার্ম ফাইন্যান্সিং। এই শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের বিভিন্ন তথ্যীয় বিষয় এবং কিছু অঙ্ক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকতায় তার পরবর্তী বেশ কিছু ব্যবহারিক বিষয় বা অঙ্কের বিষয় আমরা এখানে আলোচনা করব। সাধারণত শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো 4 মার্কসের সেগুলো আসতে পারে এবং পাশাপাশি বড় প্রশ্ন সেগুলোও আসতে পারে। বড় প্রশ্ন যদি আসে তাহলে সেখানে কিছু থিওরি এবং কিছু বিভিন্ন রকমের শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের বিভিন্ন আঙ্গিক থেকে প্রশ্ন এসে টোটাল 10 মার্কের একটি সেট গঠন হতে পারে। তো চলো দেখা যাক আসলে কী ধরনের অঙ্ক আমাদের আসে। গত ক্লাসে আমরা 2 ধরনের অঙ্ক আলোচনা করেছিলাম, আজকে তারপর থেকে আলোচনা করব। আজকের প্রথম আলোচনার বিষয় অবন্ধকি ঋণ, ব্যাংক ঋণের খরচ, কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন। অর্থাৎ আমরা যখন স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে ব্যাংককে বেছে নেই, তখন ব্যাংক থেকে আমরা টাকা ধার নেওয়ার সময় যে কোনো ব্যাংকেই এই টাকা ধারের বিনিময়ে একটা সিকিউরিটি রাখে, কিন্তু সেই সিকিউরিটি রাখাটার বিষয়টা বড় কোনো অ্যামাউন্ট যদি আমরা ধার নেই বা ঋণ নেই সেই ক্ষেত্রেই বেশি প্রযোজ্য। কিন্তু যদি শর্ট টার্ম ফাইন্যান্সিং বা স্বল্প মেয়াদে স্বল্প পরিমাণ টাকা যদি আমরা ঋণ গ্রহণ করি, তাহলে ব্যাংক ওই সময় আমাদের কাছ থেকে কোনো সিকিউরিটি রাখতে পারে না। দেখা যাচ্ছে হয়তো আমরা 50,000 টাকা ধার নিলাম, ঋণ নিলাম ব্যাংকের থেকে। তো 50,000 টাকার বিনিময়ে আসলে ব্যাংক আমাদের কি রাখবে? আমাদের কাছ থেকে কোনো সিকিউরিটি হিসেবে কী বা রাখতে পারে? কোনো জমির দলিল যদি রাখতে চায়, তাহলে জমির দলিলের যে মূল্য আর ওই 50,000 টাকা, এটা আসলে ভারসাম্যহীন একটা বিষয় হয়ে যাবে। যে একটা জমি মিনিমাম শহরের উপরের একটা জমি হয়তো 10-15 লাখ 20 লাখ টাকার দামের হতে পারে, কিন্তু তার বিনিময়ে 50,000 টাকা ঋণ দিচ্ছে সে, এটা আসলে ভারসাম্যহীন। আবার যদি বাড়ির দলিল রাখে সেটাও তাই, বা অন্য কোনো অ্যাসেট যদি আমাদের সিকিউরিটি রাখতে চাই, সেক্ষেত্রেও আসলে সামঞ্জস্যহীন একটা পরিস্থিতি তৈরি হয়। তো সেই জন্য ব্যাংকরা তখন আমাদের কাছ থেকে এই স্বল্পমেয়াদী ঋণের বিপরীতে কোনো সিকিউরিটি রাখতে পারে না, কোনো বন্ধক রাখতে পারে না কোনো কিছু। তো সেক্ষেত্রে ওইটাকে বলা হচ্ছে আনসিকিউরড ব্যাংক লোন। তো এই আনসিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রে আমাদের কস্ট বা খরচটা কী হবে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করব। কস্ট বলতে এখানে আমাদের যে সেই ঋণটা নেওয়ার বিপরীতে ব্যাংককে আসল টাকার অতিরিক্ত কী পরিমাণ টাকা দেওয়া লাগছে সুদ হিসেবে, সেটাই আমরা এখানে বের করি। সাধারণত যে কোনো ঋণের কস্ট মানে হচ্ছে সুদের খরচ বা অন্যান্য কিছু খরচ যদি থাকে ঋণ গ্রহণের সাথে আনুষঙ্গিক, এই বিষয়গুলোকে আমরা বুঝে থাকি। তো সেই বিষয়টা আমরা এখানে দেখি যে কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন এর ক্ষেত্রে খরচটা আমরা কিভাবে বের করি। প্রবলেম 15, তোমরা যে বইটা তোমাদের বাড়িতে ফলো করো, সাধারণত আমাদের ক্লাসে যেই বইটা দেখে আমরা অঙ্ক করাই, সেই বইয়ের থেকে না হয়ে বিভিন্ন বই থেকে আমি এই অঙ্কগুলো কালেকশন করি। তো সেই জন্য এখানে ব্যস্ত হওয়ার তেমন কিছু নেই, আমরা জাস্ট নিয়ম অনুযায়ী শিখে যাব। পরবর্তীতে তোমরা তোমাদের নিজেদের যে বই আছে সেই বইয়ের থেকেই এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবে। বলা হচ্ছে আল রাজি কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু টেক এ 120 days loan of টাকা 1,50,000 which is repayable on maturity at টাকা 1,62,000. Calculate EIR on simple interest and compound interest.
বলা হচ্ছে একটি কোম্পানি আল রাজি সে ডিসাইডেড টু টেক এ 120 ডেজ লোন, 120 দিনের জন্য একটা লোন নিতে চাচ্ছে, টাকা 1,50,000, 1.5 লক্ষ টাকার একটা লোন সে নেবে ব্যাংকের থেকে, হুইচ ইজ রিপেয়েবল অন ম্যাচুরিটি, মানে 120 দিন পরে তাকে পরিশোধ করতে হবে টাকা 1,62,000। তার মানে 1,50,000 টাকা সে নিয়েছিল, 1,62,000 টাকা তাকে পরিশোধ করতে হবে। সাধারণ অর্থে এখানে দেখতে পাচ্ছি যে 12,000 টাকা তাকে অতিরিক্ত পরিশোধ করতে হচ্ছে, কিন্তু এটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করব। বলছে ক্যালকুলেট EIR, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা বের করো অন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, দুই রকমভাবে এখানে বের করতে বলেছে। ওকে, তো দেখি আমরা সলিউশনে কি আছে। সলিউশনে প্রথমে আমাদের বলা হয়েছে যে ইন্টারেস্টটা বের করেছে, ইন্টারেস্টের পরিমাণটা বের করে নিয়েছে। আমরা জানি যে আমাদের টোটাল পরিশোধ করতে হবে 1,62,000 টাকা এবং টাকা নিয়েছিলাম 1,50,000, অর্থাৎ 12,000 টাকা আমাদের এখানে সুদ হিসেবে পরিশোধ করতে হবে, ইন্টারেস্ট পরিশোধ করতে হবে 12,000 টাকা। এবার প্রিন্সিপাল লোন, মানে টোটাল আমাদের লোনটা ছিল প্রথমে 1,50,000 টাকা, আর ম্যাচুরিটি পিরিয়ড হলো 120 দিন, এগুলো দেওয়া আছে। এখানে একটু হিসেবে আমাদের হেল্পলাইন দিয়ে দিয়েছে, বলা হচ্ছে যে এন এর মান থাকলে, এমপি না থাকলে এন বের করা যাবে না। তার মানে আমাদের এর আগে আমরা শিখেছিলাম যে এই যে এইটুক যেটা 360 বাই ম্যাচুরিটি পিরিয়ড বা এমপি, এইটুকের ক্যালকুলেশনের হিসাবটা হচ্ছে আমাদের এন। আমাদের EIR বের করার সময় লাগে যে এইটুক হচ্ছে আমাদের আর, এবং এইটুকের মানটাকে বের করলে আমাদের যেটা বেরোয় সেটা হলো এন এর মান, সেটা এখানে বলেছে। তো সেটা আমরা পরে দেখি। এখানে আমাদের দেখা যাচ্ছে যে প্রথমে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, এটা যদি বের করতে চাই তাহলে আমাদের সেই APR, যেটা আমরা প্রথম অঙ্কে শিখেছিলাম, সেই APR বের করে নিতে হবে, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এটাই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট রেট। আমি আবার বলি, APR যেটা আমরা বের করি, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এটাকে আমরা বলছি সিম্পল ইন্টারেস্ট রেট বা সরল সুদের। এখন এই ব্যাংক সিকিউরিটির ক্ষেত্রে আমাদের APR এর সূত্রটা এমন, I বাই P মাইনাস CB ইন্টু 360 বাই MP ইন্টু 100। I মানে ইন্টারেস্ট, P মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর CB মানে হচ্ছে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স বা ক্ষতিপূরণের যেই টাকাটা। আমাদের এই অঙ্কে অবশ্য নেই সেই কম্পেনসেটিং ব্যালেন্স, যদি থাকে কোনো জায়গাতে যে ক্ষতিপূরণের কোনো টাকা পয়সা থাকে তাহলে সেটা আমরা এখানে দেব। MP মানে ম্যাচুরিটি পিরিয়ড। তো এখানে দেখি কিভাবে কি এসছে। আমাদের I মানে ইন্টারেস্ট 12,000 টাকা, Pতে প্রিন্সিপাল অ্যামাউন্ট 1,50,000 টাকা, কম্পেনসেটিং ব্যালেন্স আমাদের নাই এখানে, 0, 360 আছে, MP মানে ম্যাচুরিটি পিরিয়ড 120 দিন ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 24%, অর্থাৎ আমাদের সরল সুদে 24% সরল সুদে যদি 1,50,000 টাকার উপরে 120 দিন মেয়াদে হিসেব করা হয় তাহলে 12,000 টাকা সুদ আসে। আমি আবার বলি, 24% সরল সুদ হিসেবে যদি 1,50,000 টাকার উপরে 120 দিনের সুদ হিসাব করা হয় তাহলে 12,000 টাকা আসে। এটাই আমরা বের করলাম। সরল সুদ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ের জন্য একবারই সেই সুদটা কাটা হয়, এটাকে আমরা বলছি সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে যে ওই সময়টাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আমরা একটা নির্দিষ্ট অংশের সুদের পরিমাণটা পরবর্তী অংশের আসলের সাথে যোগ হয়ে নতুন আসল তৈরি হয় এবং তার উপরে আবার সুদ কাটা হয়। এরকমভাবে যেটা সুদ যোগ করতে 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 সামনের দিকে এগিয়ে যায় সেটাকে আমরা বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। এটা একেবারে স্কুল লেভেলে আমরা যখন শতকরার হিসাব করেছিলাম বিভিন্ন এই ধরনের হিসাবের সময় আমরা শিখেছিলাম। ওকে,
এবার আমরা বের করব ইআইআর। ইআইআর এর সূত্র যে কোনো জায়গাতে একই রকম, এখানেও আমরা দেখছি যে 1+r⁻n−1 × 100, এটা হচ্ছে আমাদের ইআইআর এর সূত্র যে কোনো অঙ্কের ক্ষেত্রে। এখানে আর এর মান আমরা জানি, এই যে প্রত্যেকটা এপিআর এর প্রথম অংশটা হচ্ছে আর এর মান আর দ্বিতীয় অংশটা হচ্ছে এন এর মান। আমি আবার বলি, প্রথম অংশটা হচ্ছে আর এর মান আর দ্বিতীয় অংশটা হচ্ছে এন এর মান। তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রথম অংশের ক্যালকুলেশনটা বেরিয়েছিল 0.08 বা 8% আর এর মান বা রেট অফ ইন্টারেস্ট, আর দ্বিতীয় অংশটা হচ্ছে এন এর মান, সেটা বেরিয়েছিল 3। তো এই যে সেই ইআইআর এর আর এর মানে আমরা মান বসাই, 1+0.08n মানে হলো 3 -1 × 100। এই মান বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসছে 25.97%। এখানে আবার আর এবং এন এর মান নতুন করে বের করে দেখিয়ে দিয়েছে, আমরাও যদি পারি আমাদের এখানে বের করে দেব। আমাদের এই যে এপিআর থেকে বেরোচ্ছে ঠিকই, কিন্তু এই জিনিসটাই আবার নতুন করে এই পাশে বের করে দেখিয়ে দেব যে আর কোথায় পেলাম, এপিআর থেকে পেলাম এরকমটা না লিখে সরাসরি এই পাশে একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দেব যে আর মানে হলো এপিআর এর প্রথম অংশটুকু মান বসিয়ে পেয়েছি 0.08, আর এন মানে হলো দ্বিতীয় অংশটায় মান বসিয়ে পেয়েছি 3। এই টোটাল মান বসিয়ে ক্যালকুলেশন করলে পেলাম 25.97%। অর্থাৎ যদি চক্রবৃদ্ধি হারে আমরা এই সুদটা হিসাব করি তাহলে আসে 25.97%। অর্থাৎ 1,50,000 টাকার 120 দিনের মধ্যে যদি আমরা 3টা মেয়াদে ভাগ করে সুদ হিসাব করি চক্রবৃদ্ধিতে, তাহলে আমাদের 25.97% হারে সুদের হিসাব করতে হয়। এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা। তাহলে আমাদের এখানে আনসিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রে আমাদের টোটাল প্রথমে এপিআর সরল সুদ যদি চাই এপিআর বের করতে হবে। এপিআর এর সূত্র হচ্ছে এই যে আই ডিভাইডেড বাই পি মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন ইন্টু 360/MP × 100। এখানে একটু বলি, এখানে এই কম্পেনসেটিং ব্যালেন্সের পরে আরও একটু সূত্র থাকতে পারে, সেটা পরবর্তী একটা অঙ্কে আমরা দেখব। আর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট চাই তাহলে আমাদের ইআইআর বের করতে হবে। এই হচ্ছে বিষয়। ওকে, এর পরবর্তী আরেকটা অঙ্ক আমরা দেখি। বলেছে রাব্বি কোম্পানি ইজ প্ল্যানিং টু বরো টাকা 2 লাখ অ্যাট 12% ফর 120 days। 2 লক্ষ টাকা ধার নেবে 12% সুদে 120 দিনের জন্য। এখানে যদিও ব্যাংকের কথা বলেনি, তবুও আমাদের এই ধরনের যে কোনো একটা ফিগার যখন থাকবে, যে আসল টাকা থাকবে, মেয়াদ থাকবে আর পার্সেন্টেজ থাকবে, এরকম যখন থাকবে তখন আমরা সেটাকে ব্যাংক সিকিউরিটির এই সূত্রে মান বসিয়ে বের করতে পারব। ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স, এখানে একটু কথা আছে, ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স। ইন্টারেস্টটা পেইড করতে হবে অ্যাডভান্স বা অগ্রিম, অর্থাৎ আমরা যে আসল টাকা নিয়েছি মেয়াদ শেষে যে আসল টাকার সাথে সুদ পরিশোধ করব তা নয়, এখানে আমাদের সুদটাকে আগে পরিশোধ করতে হবে। আমাদের ঋণের চুক্তি অনুযায়ী এটা মানে সাব্যস্ত হয়েছে যে আমাদের সুদটাকে এখানে পূর্বেই পরিশোধ করে দিতে হবে, তারপরে আসল টাকা পরবর্তীতে পরিশোধ করব, এরকম। তো সেই ক্ষেত্রে বলছে হোয়াট ইজ ইআইআর ডিসকাউন্ট বেসিস, যে ইআইআরটা আমাদের আসলে কি হবে। ঠিক একই আগের সূত্রেই আমরা ব্যবহার করব। এর আগের অঙ্কে যেটা আমরা মানে যে সূত্রগুলো পেয়েছি ইআইআর বের করার জন্য, সেই সূত্রই আমরা এখানে ব্যবহার করব। তবে এখানে একটু ব্যাপার আছে, সেটা হলো দেখি আমরা ইন্টারেস্টটা প্রথমে বের করেছে 2 লক্ষ টাকার উপরে 12% ইন্টারেস্ট 120 দিনের জন্য হিসাব করলে বের হয় 8,000 টাকা। এটা আমরা ক্যালকুলেশন করে প্রথমে বের করে নেব ইন্টারেস্টের পরিমাণটা 8,000 টাকা। প্রিন্সিপাল লোন
2 লক্ষ টাকা এখানে দেওয়া আছে, ম্যাচুরিটি পিরিয়ড 120 দিন। ওকে, ফাইন। এবার আমাদের সরাসরি ইআইআর যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের সেই সূত্র 1 + r⁻n - 1 × 100, এবং এখানে আর এবং এন এর মান আমাদের বের করে নিতে হবে। আগে তো এপিআর বের করেছিলাম বলে সেখান থেকে পাচ্ছিলাম, তারপরেও আমরা পাশে দেখিয়ে দিয়েছিলাম। এখানে ঠিক সেই জিনিসটাই, যেহেতু আমাদের এপিআর প্রথমে বের করছি না, সরাসরি ইআইআর বের করতে বলেছে, তো সেই ক্ষেত্রে আমাদের আর এবং এন এর মান ওয়ার্কিংসে আগে বের করে দেখিয়ে দিতে হবে। এখানে এইবার আসি যে আর এর মান বা এপিআর এর যে প্রথম অংশটা আগে দেখিয়েছিলাম যে i⁻p - cb, এর সাথে মাইনাস আবার আই এসেছে, মানে ইন্টারেস্টটা আবার নিচের অংশ থেকেও বাদ দিতে হবে। এর কারণ হচ্ছে যে এই কথাটা, ইন্টারেস্ট টু বি পেইড ইন অ্যাডভান্স। আমাদের এখানে ইন্টারেস্টটা অ্যাডভান্স বা অগ্রিম পরিশোধ করতে হবে এরকম বলা আছে বলেই আমাদের এখানে ইন্টারেস্টটাকে আগে এখান থেকে সূত্র থেকে নিচে বাদ দিয়ে দেখাতে হবে, অর্থাৎ i/p - cb - i। এখানে দেখি আই মানে হচ্ছে ইন্টারেস্ট 8,000 টাকা, /p মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট 2 লক্ষ টাকা, কম্পেনসেটিং ব্যালেন্স এখানে নাই, 0, মাইনাস আবার আই মানে সেই ইন্টারেস্ট, নিচে বাদ দিলাম 8,000 টাকা। এটা ক্যালকুলেশন করলে বেরোচ্ছে 0.0417। এটা হচ্ছে আর এর মান বা রেট অফ ইন্টারেস্ট। আর নিচে এন এর মান হচ্ছে 360 বাই ম্যাচুরিটি পিরিয়ড, মান বসালে পাচ্ছি 3। এবার এই দুটো মান আমরা ইআইআর এর এখানে বসাবো। 1 + আর এর মান বের হলো 0.0417, টু দি পাওয়ার এন এর মান হচ্ছে 3 - 1 × 100। মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 13.04%। ডিসকাউন্ট বেসিস বলার সূত্র নিচে ইন্টারেস্ট বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের এখানে যে ইন্টারেস্টটাকে প্রথমে পেইড করার কথা বলা হয়েছে এবং ডিসকাউন্ট বেসিস কথাটা বলা হয়েছে। এই ডিসকাউন্ট বেসিস কথা বলার কারণেই আমরা আবার নিচে আয়টাকে বাদ দিলাম, অর্থাৎ যখনই আমাদের ইন্টারেস্টটা অ্যাডভান্সে পেইড করার কথা বলা থাকবে তখনই আমরা পাবো ডিসকাউন্ট বেসিস। আর ডিসকাউন্ট বেসিস মানেই হচ্ছে এই আর এর মান বের করতে যেয়ে নিচে আই বাদ দিতে হবে, মানে ইন্টারেস্ট নিচের থেকে বাদ দিতে হবে। ওকে, এইভাবে ক্যালকুলেশন করলে পেলাম 13.04%, অর্থাৎ আমাদের এখানে এই যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 2 লক্ষ টাকার উপরে 13.04%। এই হচ্ছে আমাদের ইআইআর এবং আনসিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রে। আমরা আসলে এই পার্সেন্টেজগুলো হিসাব করি মূলত আমাদের বিভিন্ন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, আমাদের বিভিন্ন খরচ হিসাবের ক্ষেত্রে, এবং আমাদের যে কোনো একটি এই যে মূলধনের সংস্থান করার জন্য কী ধরনের কোন উৎস থেকে আমরা কি পরিমাণ টাকা নিতে পারি, এই বিষয়গুলোকে সিদ্ধান্ত গ্রহণের পেছনে এই পার্সেন্টেজ বাই ক্যালকুলেশনগুলো মূলত কাজ করে। ওকে, এই ধরনের আরও 2-1টা অঙ্ক আমরা দেখি। বলা আছে মাহিদি কোম্পানি হ্যাজ বরোড টাকা 1 লাখ ফ্রম সিটি ব্যাংক লিমিটেড for a year at 10% interest rate with 8% compensating balance requirement। এই যে সিবি যেটা আমরা এর আগে সূত্রের মধ্যে পাচ্ছিলাম কম্পেনসেটিং ব্যালেন্স, সেটাকে আমরা এখানে এই অঙ্কের মধ্যে পেলাম। ক্যালকুলেট ইআইআর অ্যাজিউমিং দ্যাট দ্য লোন ইজ অন ডিসকাউন্ট বেসিস। এই যে সেই ডিসকাউন্ট বেসিসের বিষয়টা আবার এসছে। আর এখানে আমাদের একটা নতুন বিষয় এসছে যে কম্পেনসেটিং ব্যালেন্স। আচ্ছা, সেটা বিষয়টা এমন দেখি, বলা হচ্ছে 1 লক্ষ টাকা ঋণ নিতে চাই 1 বছরের জন্য ফর এ ইয়ার মানে 1 বছর, অ্যাট 10% ইন্টারেস্ট রেট 10% সুদের হারে, উইথ 8% কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট। কম্পেনসেটিং ব্যালেন্স বিষয়টা কি? কম্পেনসেটিং ব্যালেন্স মানে হচ্ছে ক্ষতিপূরণের মানে টাকা। তো ক্ষতিপূরণটা বিষয়টা কি, যে লোন যখন আমরা নেই তখন ব্যাংক আমাদের কাছ থেকে
নির্দিষ্ট একটা টাকা ক্ষতিপূরণ রেখে দেয়। যদিও বলছি আমরা আনসিকিউরড ব্যাংক লোন, তারপরেও বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকমের নীতিমালার আলোকে একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ ব্যাংক রেখে দেয়। যে ব্যাংক যখন তোমাকে একেবারেই বিনা সুদে সহজ শর্তে টাকা সবসময় দিয়ে দেবে, সেটা অনেক সময় হয় না। তো সেই জন্য এখানে ক্ষতিপূরণের একটা টাকা তারা রেখে দেয়, সেটা আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স। এবং যদি অঙ্কের মধ্যে সেরকম কিছু দেওয়া থাকে তাহলে আমাদের সূত্রে মান বসাতে হবে। ওকে, দেখি ক্যালকুলেশনে বলছে প্রিন্সিপাল অ্যামাউন্ট 1 লাখ, ইন্টারেস্ট বের করে নিয়েছি 1 লাখ ইন্টু 10%, 10,000 টাকা। কম্পেনসেটিং ব্যালেন্সও আমাদের সেই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে কেটে নিতে হবে 8%, অর্থাৎ 8,000 টাকা। এখান থেকে আমাদের ইআইআর বের করলাম। এবার এখানে দেখো ইআইআর বের করার সূত্রটা একটু ভিন্ন হওয়ার মানে হচ্ছে যে আমাদের এখানে আসলে এইটার পরে যখন এই যে 360/MP ওইটা যদি আমরা নেই, তার মানে আমাদের যদি এন এর মানটা নেই তাহলে এন এর মান হবে 1। কেন 1 হবে? এন এর মান আমরা কিভাবে বের করি? 360/ম্যাচুরিটি পিরিয়ড, তাই না? এখন এখানে 360 তো কনস্ট্যান্ট, আর ম্যাচুরিটি পিরিয়ড এখানে বলা হয়েছে AER, মানে 360/360 এরকম হয়ে যাবে, অর্থাৎ সেটার মান হবে 1। তো এন এর মান যেহেতু 1 হবে, অর্থাৎ আমরা সেই অংশটুকু বাদ দিয়ে সরাসরি বাকি অংশটুকু সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করেছি। আমি আবার বলি, এই যে যদি পূর্বের অঙ্কে ফিরে যাই তাহলে আমাদের এখানে এই যে 360 যেটা বের করেছিলাম এখানে 3 হয়েছিল, কিন্তু ওই অঙ্কটাতে দেখা যাবে যে 360/ম্যাচুরিটি পিরিয়ডও 1 বছর মানে 360, অর্থাৎ এখানে হবে 1। তার মানে 1-এর কোনো মান বসানো না বসানো সমান। তো সেজন্য আমরা ওইটাকে সরাসরি প্রথম অংশটুকু দিয়েই ক্যালকুলেশন করে দেখিয়েছি। তো প্রথম অংশটা হচ্ছে এটা আসলে আমাদের ওয়ার্কিংসে বের করে তারপরে ইআইআর এর সূত্রে মান বসানোর দরকার ছিল। তা সেটা যেহেতু আমাদের ইআইআর এর সূত্রে দুটো জিনিস লাগে, রেট অফ ইন্টারেস্ট আর এন, নাম্বার অফ ইয়ার। তো নাম্বার অফ ইয়ার যেহেতু 0, 1-এর মান একই হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে শুধু ওইটুকু অমিট করে প্রথম অংশটুকুই সরাসরি বসিয়ে ক্যালকুলেশন করে দিয়েছে। তো এখানে দেখছি ইন্টারেস্ট বা আয়ের মান 10,000, পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট 1 লাখ, কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 8,000 বের করলাম। আর এই যে ডিসকাউন্ট বেসিস লেখার কারণে আমাদের আবার আয়টাকে নিচে বাদ দেওয়া লাগলো, ইন্টু 100 করলে ক্যালকুলেশন করলে পাচ্ছি 12.20%, অর্থাৎ আমাদের এখানে 12.20% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ হিসাব করতে হবে এই 1 বছরে 10%-এর একটি ব্যাংক লোনের ক্ষেত্রে। ওকে, এবার আমরা দেখি আরেকটু নিচে। হ্যাঁ, এখানে বলছে নিশা কোম্পানি বরোড টাকা 1,20,000 ফ্রম ব্যাংক এশিয়া অ্যাট 10% ইন্টারেস্ট। দ্য ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, ফাইন্ড আউট ইআইআর। এই যে ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স মানেই হলো ডিসকাউন্ট বেসিস। এই কথাটা এখানে উল্লেখ করে নেই, কিন্তু এই যে সুদটাকে অ্যাডভান্স কাটার মানেই হচ্ছে ডিসকাউন্ট বেসিস, এটা মনে রাখবা। ওকে, আমরা সেভাবে সূত্র বসিয়েছি। দেখি, প্রিন্সিপাল অ্যামাউন্ট 1,20,000, ইন্টারেস্ট বেরিয়েছে 10%, 12,000 টাকা, ম্যাচুরিটি পিরিয়ড 1 বছর 360 ডেজ। ওকে, এই যে এখানে এন এর মান বের করেছে 1 বেরিয়েছে। ওকে, এখানেও আমরা সেটা বের করতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। এটা তারপরেও একটু ভিন্নভাবে প্রদর্শন করেছে আমাদের সামনে। ঠিক আছে, এবার বের করি আর এর মান। আর এর মান হচ্ছে 1/P মাইনাস সিবি মাইনাস আই, কিন্তু এখানে সিবি মানে হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স যেহেতু দেওয়া নেই, তাই এখানে এরা 0 দেওয়া না দেওয়া সমান, সেজন্য এখানে দিইনি। 0 মাইনাস করা না করা সমান যেহেতু, সেজন্য এখানে দেয়নি, তবে আমরা দিয়ে নেব মূল সূত্র যেটা পি মাইনাস সিবি মাইনাস আই দিয়েছি এই যে ইন্টারেস্ট ইন অ্যাডভান্সের কারণে। তো আমরা সিবিও এখানে দিয়ে নেব, না থাকে না থাকুক, যদি 0 হয় 0 দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এই সূত্র মান বসিয়েছে, আয়ের মান ইন্টারেস্ট 12,000 টাকা,
ডিভাইডেড বাই 1,20,000 মাইনাস সিবি যদি থাকতো 0 মাইনাস আবার আই 12,000 টাকা। ক্যালকুলেশন করে বেরিয়েছে 0.1111 ইন্টারেস্ট রেট এটা, আর ম্যাচুরিটি পিরিয়ড 1। এটা বের করে ইআইআর এর মান বসিয়েছে 0.1 প্লাস আর এর মান হচ্ছে 0.1111 ইন্টু ডিভাইড টু দি পাওয়ার এন এর মান 1 মাইনাস 1 ইন্টু 100। ক্যালকুলেশন করে বেরিয়েছে 11.11%। অর্থাৎ আমাদের এখানে এই যে দেখো, আমি এখানে একটু বলি, এখানে আর এর মান যা বেরিয়েছিল ইআইআর এর মানও ঠিক তাই বের হলো। এর কারণ হচ্ছে আমাদের ম্যাচুরিটি পিরিয়ড 1। তো এই অঙ্কের সেই কারণেই এই ম্যাচুরিটি পিরিয়ডটা এখানে না বসিয়ে শুধু সরাসরি মানে আর এর যে বিষয়টা আছে সেই বিষয়টাকে দেখিয়ে ক্যালকুলেশন করেছে। কারণ এখানে যদি ম্যাচুরিটি পিরিয়ডটা বসাতামও তাও ওই 1ই হইতো, যা আছে তাই হতো। আর এর মান যেটা বেরিয়েছে ইআইআরও তাই বের হতো। এটা এই যে এখানে এই অঙ্কে সেটা প্রমাণ পেলাম যে আর এর মানও যা বেরিয়েছে ইআইআর এর মানও তাই বেরিয়েছে, কারণ ম্যাচুরিটি পিরিয়ড 1। তো এই হচ্ছে আমাদের আরেকটা অঙ্ক ছিল। এখানে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্সটা দেয়নি, কারণ এখানে নাই বলে দেয়নি, কিন্তু আমরা সূত্রের মধ্যে দেব। আর এই যে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স বলেছে বলে আমাদের এখানে এই যে নিচে আয়টাকে মাইনাস করতে হলো। এই হচ্ছে মূলত অঙ্ক। এইবার আসি আমরা কিস্তির ভিত্তিতে। ওই ব্যাংক লোন আমরা পরিশোধ করব কিস্তির ভিত্তিতে। তার মানে এর আগে আমরা এককালীন নিচ্ছিলাম, এককালীন দিচ্ছিলাম, কিন্তু এখন আমরা কিস্তির ভিত্তিতে টাকা পয়সা লেনদেন করব। সেখানে কি হয় দেখি। এখানে একটি অঙ্ক নিয়েছি, রায়ান কোম্পানি নিডস টু বড় টাকা 1 লাখ অ্যাট 12% পার অ্যানাম। 1 লক্ষ টাকা বড় করবে 12% সুদে, উইথ মান্থলি ইনস্টলমেন্ট ফর এ 1 year পিরিয়ড, কম্পিউট দ্য ইআইআর। 1 বছর ধরে সে প্রতি মাসে একটা কিস্তি হিসেবে এটাকে পরিশোধ করবে। সেই ক্ষেত্রে আমাদের ইআইআরটা কিভাবে বের করব আমরা দেখি। আমাদের এখানে দেওয়া আছে নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার 12। প্রথমে আমরা বের করতে হবে যে একটা বছরে যেভাবে পরিশোধ করবে ইনস্টলমেন্ট বলা আছে, সেই অনুযায়ী কয়টা ইনস্টলমেন্ট হয়, কয়টা কিস্তি হয়। তো বলা আছে যে প্রতি মাসে পরিশোধ করবে 1 বছরে, সেজন্য আমরা 12টা হিসেব করেছি, কারণ 1 বছরে 12 মাস। এবার অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, বের করে নিলাম 12,000 টাকা। আর অ্যামাউন্ট অফ লোন হচ্ছে 1 লক্ষ টাকা। টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট হচ্ছে 12 মাস, এটা তো জানি আমরা। ওকে, সূত্র হচ্ছে ইআইআর এর সূত্র এখানে ভিন্ন হয়েছে, 2PC ডিভাইডেড বাই a ইন্টু n+1 টু দি ইন্টু 100। এই হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট বেসিস বা কিস্তি ভিত্তিক যদি আমাদের এই ব্যাংক ঋণ নিয়ে থাকি সেই ক্ষেত্রে সূত্র। 2PC মানে কি? 2 মানে 2 একটা কনস্ট্যান্ট ফিগার, P মানে হচ্ছে আমাদের সেই এই যে P নাম্বার অফ ইনস্টলমেন্ট, এইটাকে বলছি আমরা P 12। আর C মানে হচ্ছে আমাদের ইন্টারেস্টটাকে আমরা বলছি C 12,000। আচ্ছা, নিচে হচ্ছে A বলতে হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এই যে A 1 লক্ষ টাকা ইন্টু N মানে হচ্ছে আমাদের নাম্বার অফ মানে কয়বার করে আমরা দিচ্ছি ইনস্টলমেন্ট সেটা। তো 12 এখানে সে আবার সেই 12 আসলো +1 ইন্টু 100। ক্যালকুলেশন করলে বেরোচ্ছে 22.15%। এই হচ্ছে আমাদের ইআইআর এর সূত্র। অর্থাৎ এখানে ইআইআর এর সূত্রের ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে, নতুনত্ব আছে। 2PC ডিভাইডেড বাই a ইন্টু n+1 ইন্টু 100, এই হচ্ছে ইআইআর এর সূত্র এক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের P মানে হচ্ছে এখানে দেখাতে হবে P মানে কতগুলো কিস্তি, C মানে কস্ট অফ লোন বা ইন্টারেস্ট, N মানে হলো অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট বা প্রিন্সিপাল অ্যামাউন্ট, আবার N মানে হচ্ছে আমাদের এখানে যে কতগুলো কিস্তি ততগুলো, মানে কিস্তির যেই ফিগারটা হবে মানে পির যেই মানটা হবে এনেরও ঠিক সেই মানটাই হবে। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা করে ক্যালকুলেশন করলে আমাদের বেরোচ্ছে 22.15%।
ওকে, আরেক রকম অঙ্ক আছে এই ইনস্টলমেন্ট বেসিসেই। এখানে ছবিটা একটু হালকা ঘোলা হয়েছে। তারপরে পড়ি, বলা হচ্ছে তুষার বড়োর টাকা 1,50,000 at 12% ইন্টারেস্ট রেট উইথ monthly installment for 1 year period. Calculate EIR if interest deducted in advance. এই যে এটা, এখানেও সেই ইন্টারেস্টটা আগে আগে কাটা হবে। সেই ক্ষেত্রে আমাদের যদি প্রতি মাসে ইনস্টলমেন্টে হিসাব করা হয় তাহলে কি হবে তাই। নাম্বার অফ লোন এর মান হচ্ছে 1,50,000, ইন্টারেস্ট হলো সির মান 12%, 18,000, নাম্বার অফ ইনস্টলমেন্ট 12, এন এর মান 12, সবই আমরা বের করে নিলাম। তবে এখানে আমাদের সূত্রের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। যেহেতু আমাদের এখানে বলা আছে যে ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, তার মানে সেই ডিসকাউন্ট বেসিস, এটা হিসাব করলে আমাদের পাচ্ছি 2PC, এটা ঠিক আছে। নিচে হলো এ মাইনাস সি, আগে যে শুধু এ একা একা ছিল, আর এখানে এ মাইনাস সি মানে এর থেকে সেই সেই খরচটা বা ইন্টারেস্টটা বাদ দিতে হবে। আগের আমরা অঙ্কেও যেমন আমরা ইন্টারেস্টটা নিচে বাদ দিয়েছিলাম, এখানেও ইন্টারেস্টটা নিচে বাদ দিচ্ছি, এর থেকে বাদ দিয়ে বাদ বাকি সমস্ত কিছু আগের মতোই ক্যালকুলেশন করলে বেরোচ্ছে 25.17%। 2 তো কনস্ট্যান্ট, পি মানে হচ্ছে আমাদের নাম্বার অফ ইনস্টলমেন্ট 12, প্রতি মাসে একটা করে দিচ্ছে, 1 বছরে 12টা হচ্ছে। তারপরে সি মানে হলো আমাদের কস্ট অফ লোন, তার মানে আমাদের ইন্টারেস্ট 18,000। আচ্ছা, এ হলো আমাদের টোটাল ফিগার 1,50,000, মাইনাস সি, এর থেকে সেই ইন্টারেস্টটা বাদ দিচ্ছি 18,000, আর এন হলো 12 প্লাস 1 ইন্টু 100 করলে ক্যালকুলেশন করলে 25.17% আমাদের EIR বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হয়। তো এই ছিল আমাদের ব্যাংক লোন এর ক্ষেত্রে আনসিকিউরড ব্যাংক লোন যেগুলো আছে, সেই আনসিকিউরড ব্যাংক লোনের 4টে ক্যাটাগরির অঙ্ক। প্রথমটা হচ্ছে এককালীন টাকা, সেটা যদি ইন্টারেস্টটা একসাথে দেওয়া হয় তবে সেটা কি হবে, আবার সেই ইন্টারেস্টটা যদি অ্যাডভান্স দেওয়া হয় মানে ডিসকাউন্ট বেসিসে দেওয়া হয় তাহলে কি হবে। তারপরে আমরা এখানে দেখলাম যে ইনস্টলমেন্ট বেসিস বা কিস্তি ভিত্তিক যদি আমরা সেটাকে পরিশোধ করি তাহলে আমাদের ইন্টারেস্টটা একসাথে দিলে কি শেষে দিলে কি হবে এটা, আর ইন্টারেস্টটা অ্যাডভান্সে দিলে কি হবে সেটা। অর্থাৎ ব্যাংক লোনের ক্ষেত্রে আমাদের আনসিকিউরড ব্যাংক লোনের ক্ষেত্রে এই 4 ক্যাটাগরির অঙ্ক আসে আমাদের অঙ্কে বা পরীক্ষাতে। তো অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক, ছোট ছোট সূত্র, একটু যদি মনে রাখা যায় তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। মনে রাখা বলতে আমাদের মুখস্থ করা নয়। এখানে অনেকে বলতে পারে যে স্যার এতগুলো অঙ্ক, এতগুলো সূত্র কিভাবে কি মনে রাখবো। এই মনে রাখার মূল বিষয়টা হচ্ছে একটু বোঝা, বুঝিয়ে নিজের মধ্যে অনুধাবন করা যে আসলে কোনটার থেকে কোনটা আসলো। এটা জাস্ট একটু মনে রাখলে বিষয়গুলো খুব সহজ হয়। এরপরে আরেক রকম আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল প্লেজিং বা প্রাপ্য হিসাবের অঙ্গীকার। প্রাপ্য হিসাব বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে যেই একটা পক্ষ তৈরি হয় সেই পক্ষটাকে আমরা বলি প্রাপ্য হিসাব। অর্থাৎ যেই লোকটার কাছে আমরা বাকিতে বিক্রয়ের টাকা পাই সেই লোকটা আমাদের কাছে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছে হলো প্রাপ্য হিসাব। তো এই প্রাপ্য হিসাব যেটা আছে সেটা আমাদের একটা চলতি সম্পত্তি এবং এটা আমাদের একটা শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের মতো একটা বিষয়। অর্থাৎ আমরা মনে করব এইভাবে করে যে আমাদের ওই টাকাটা ওই লোকের কাছে বিনিয়োগ করা আছে, ওই লোকটা, ওই প্রাপ্য হিসাবের ওই লোকটা আমাদের কাছ থেকে পণ্য কিনেছিল কিন্তু টাকা পরিশোধ করেনি, হয়তো 2 মাস 6 মাস পরে দেবে, কিন্তু এই সময়ের জন্য আমাদের ওই টাকাটা ওই লোকের কাছে একটি বিনিয়োগ হিসেবে অর্থায়নের দৃষ্টিকোণ থেকে আমরা দেখব। তো সেই প্রাপ্য হিসাবের যে অঙ্গীকারগুলো থাকে, কারণ বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিছু অঙ্গীকার সম্পন্ন হয়, মৌখিক হতে পারে, লিখিতও হতে পারে। লিখিত হলে সেটা প্রাপ্য বিল মতো হয়ে যায়, মৌখিকভাবে যদি আমাদের হয় তাহলে আমাদের কিছু অঙ্গীকার থাকবেই। তো সেই অঙ্গীকারগুলো কেমন, সেই প্লেজিংগুলো কেমন, সেগুলো আমরা এখন থেকে আলোচনা শুরু করব। তো তার প্রথম বিষয়টা হচ্ছে আমাদের বের করা ARTO একটা বিষয়।
এটা আমরা প্রথমেই শিখব। প্রাপ্য হিসাবে যত ব্যাপার স্যাপারগুলো আছে সেখানে প্রথমে আমরা শিখব হলো ARTO বের করা। ARTO মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, AR মানে হলো অ্যাকাউন্ট রিসিভেবল, TO মানে হলো টার্নওভার। টার্নওভার মানে হলো ঘূর্ণায়মান একটা বিষয়, যে কতবার, অর্থাৎ একটা নির্দিষ্ট অর্থ বছরে বা হিসাবকালের মধ্যে ওই অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে কতবার আমরা বাকিতে টাকা মানে বাকিতে বিক্রয় করলাম এবং কতবার টাকা আদায় করলাম, এই যে কতবার আমরা হিসাব করছি এটাকে আমরা বলছি টার্নওভার। তার মানে একটা অন্যভাবে যদি বলি যে একটা মাঠে যদি 10টা চক্কর দিয়ে আসি তাহলে বলবো যে টার্নওভার হলো 10, অর্থাৎ একটা বছরের মধ্যে বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে কতবার বাকিতে বিক্রয় হয় এবং কতবার টাকা উঠে আসে, এই যেই কতবার বলছি এই বারটাকে আমরা বলবো টার্নওভার বা ARTO। তো কীভাবে ARTO বের করি আমরা দেখব বিভিন্ন অঙ্কের মাধ্যমে। বলা আছে শামীম কোম্পানি সেলস গুডস অন ক্রেডিট, পণ্য বিক্রয় করে অন ক্রেডিট বা বাকিতে। ইট হ্যাজ মেনটেড এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কালেকশন পিরিয়ড 90 days। তার মানে তারা যেই বাকিতে কিনুক না কেন, অর্থাৎ বাকিতে যার কাছে বিক্রয় করা হোক না কেন, সে একটা সময় দিয়ে দেয় 90 days-এর। তার মানে 3 মাসের মধ্যে তুমি টাকা পরিশোধ করবে। নেট 30, ওই যে 210 নেট 30 এরকম এর আগে দেখেছিলাম, অর্থাৎ নেট সময় হলো আমাদের 90 days বা 3 month। অর্থাৎ যখনই বাকিতে বিক্রয় হোক না কেন ওই লোকটার কাছ থেকে সর্বোচ্চ 90 দিনের মধ্যে আমরা টাকা আদায় করে থাকি। অ্যাজিউম 1 year 360 days, এখানে বলা হয়েছে যে ধরে নাও 1 বছর মানে হলো 360 দিন। আমাদের এখানে যদিও ক্যালেন্ডার ইয়ারে 365-তে আমাদের 1 বছর ধরা হয়, কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে 360 দিনে আমরা 1 বছর ধরব। যদি সপ্তাহের হিসেবে হয় তাহলে 52 সপ্তাহ ধরব, মাসের হিসেবে তো 12 মাস, এটা ঠিক আছে। ওকে, ক্যালকুলেট অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। এখন আমরা আমাদের টোটাল মানে 1 বছরের সময় আছে 360 দিন এবং প্রতিটা অ্যাকাউন্ট রিসিভেবল 90 দিন পর পর যদি পরিশোধ হয় তাহলে কয়বার পরিশোধ হয়? খুব সহজ হিসাব, 90 দিয়ে 360 ভাগ করতে হবে। এটাও তাই করেছে। 360 days ডিভাইডেড বাই এভারেজ কালেকশন পিরিয়ড। এভারেজ কালেকশন পিরিয়ড আমাদের 90 days, এটাকে 360 দিয়ে ভাগ করেছে 4 times, অর্থাৎ 1 বছরে আমাদের 4 বার অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমরা টাকাটা আদায় করি, অর্থাৎ বাকিতে বিক্রয় করিও 4 বার এবং 90 দিন পর পর হিসাবে আমাদের 4 বার টাকাটা উঠে আসে। এটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল বছরে 4 বার করে আমাদেরকে টাকা পরিশোধ করে। ওকে, আরেকটা দেখি। বলছে আসমা হ্যাজ অ্যান এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পার ইয়ার টাকা 2 লাখ। প্রতি বছরে তাদের মানে এভারেজ বা একটা গড় প্রাপ্য হিসাব থাকে 2 লক্ষ টাকার মতো। অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 3 times, বলেও দিয়েছে যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হয় 3 বার। তাহলে ক্যালকুলেট অ্যানুয়াল ক্রেডিট সেলস, মানে জাস্ট যেটা বের করলাম এটার ঠিক উল্টোটা করতে হবে। তার মানে এখানে বের করলাম 4 বার, কিন্তু এখানে বের করাই আছে যে 3 বার। আর আমাদের প্রতিটা মানে এভারেজে আমাদের 2 লক্ষ টাকা করে বিক্রয় হয়। তাহলে 2 লক্ষ টাকা করে যদি 3 বার বিক্রয় হয় তাহলে খুব সহজ, 2 লক্ষ গুণ 3, 6 লক্ষ টাকা আমাদের অ্যানুয়াল সেলস বা বাৎসরিক ক্রেডিট সেলস হয় 6 লক্ষ টাকা। 3 বার করে যদি এরকম টাকা উঠে আসে এবং প্রতিবারে যদি 2 লক্ষ টাকা করে আমাদের বাকি থাকে তাহলে খুব সহজে 2 লক্ষ গুণ 3, 6 লক্ষ টাকা আমাদের অ্যানুয়াল টোটাল ক্রেডিট সেলস হয়। সেটাই আমরা এখানে দেখিয়েছি। এই যে অ্যানুয়াল ক্রেডিট সেলস ACS, AAR বা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের 2 লাখ আর ARTO দেওয়া আছে 3, টোটাল গুণ করলে হচ্ছে 6 লাখ টাকা। সহজ হিসাব। তার মানে আমরা প্রথমটা বের করেছিলাম যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার কতবার হয়। দ্বিতীয় অঙ্কে বের করলাম যে আমাদের মোট বিক্রয় কত সেটা। এবার অঙ্কে দেখছি আমাদের এখানে বলা আছে শাপলা কোম্পানির অ্যানুয়াল ক্রেডিট সেলস টাকা 8 লাখ, এখানে অ্যানুয়ালটা দেওয়া আছে 8 লাখ অ্যান্ড এভারেজ কালেকশন পিরিয়ড 90 days, এই দুটো দেওয়া আছে। বের করতে হবে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত আর এভারেজ রিসিভেবল টার্নওভার কত। তাহলে আমাদের অ্যানুয়াল দেওয়া আছে 8 লক্ষ টাকা আর কালেকশন পিরিয়ড আছে
90 ডেজ। আমরা যদি এটাকে করি তাহলে খুব সহজে হিসাব করব। অ্যাকাউন্ট এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এটা হলো টোটাল 8 লক্ষ টাকা, এবং 90 দিন পর পর যদি আমাদের হিসাব করা হয় তাহলে কয়বারে আসে দেখি। আমাদের টোটাল 8 লক্ষ টাকা গুণ 90 ভাগ 360, তার মানে এটা জাস্ট আমরা নিজেদের মতো সূত্র বসিয়ে নিয়েছি, বসালে আসছে 2 লক্ষ টাকা। আমরা যদি এটাকে ভেঙে ভেঙে করি, মনে করো 8 লক্ষ এখানে বসালাম না, তাহলে আমাদের প্রথমে আসবে কোনটা? প্রথমে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা বের করে নিতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার হচ্ছে 360 বাই ওই যে এভারেজ কালেকশন পিরিয়ড 90 ডেজ 4 টাইমস, অর্থাৎ এই 4 দিয়ে তখন 8 লক্ষ টাকাকে ভাগ করলে 2 লক্ষ টাকা বেরোবে। তো যেহেতু এতে এটা আগে চেয়েছে, তাই আমরা সূত্রটা এইভাবে বসিয়েছি, সেই 8 লাখ ইন্টু 90 ভাগ 360, তার মানে এই যে সূত্রটা, এটাকে আমরা জাস্ট ঘুরিয়ে দিয়েছি ঐকিক নিয়মের সেই সূত্র অনুযায়ী, এরকম। তো যাই হোক, এটা আমরা পেয়েছি যে আমাদের এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 2 লাখ টাকা, আর টার্নওভার হলো 4 টাইমস, 360-এ 90 দিয়ে ভাগ করলে আসে 4 বার। ওকে, এই ছিল আমাদের টোটাল অঙ্কগুলো। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই পর্যন্তই থাকবে। এরপরে আরও বেশ কিছু অঙ্ক আমাদের এই শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ে আছে, হয়তো আরেকটি ক্লাসের মাধ্যমে আমরা শেষ করতে পারবো আশা করি। তো আজকে পর্যন্ত বিগত 2টো ক্লাসে আমাদের শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের যা যা আলোচনা করা হলো, তোমরা তোমাদের যার যেই বই আছে সেখান থেকে নিজেদের মতো করে প্র্যাকটিস করবে উদাহরণ দেখে, এবং যেখানে কোনো প্রশ্ন থাকবে আমাদের কাছে প্রশ্ন করবে এবং আমাদের কাছ থেকে জানতে চাইবে, আমাদের সাথে যোগাযোগ করবে। তো আজ এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেও আছে নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।